মোনার্ক লেগাসি অফ মনস্টার সিজন 2, যেটা কিনা জাস্ট গত 27 তারিখে রিলিজ হয়েছে। তো আজ আমি তোমাদের সিজন 2 এর এপিসোড 1 আর 2 এক্সপ্লেন করতে চলেছি। প্রথম তোমাদের কাছে সিরিজটা একটু কনফিউজিং লাগতে পারে, বাট এপিসোড 1 আর 2 দেখার পরে আই থিঙ্ক তোমরা এই মুভির পরবর্তী এপিসোডগুলো দেখার জন্য অপেক্ষা করবা। সিজন 2 এর শুরু হয় সেখান থেকে যেখানে সিজন 1টা শেষ হয়েছিল। কেট এবং লিশাওরা স্কাল আইল্যান্ডে থাকা অ্যাক্সিস মুন্ডির রিপটি কোনোভাবে ওপেন করে সেখান থেকে বেঁচে ফিরে আসে, যার কারণে স্কাল আইল্যান্ডে থাকা কং আজবভাবে অনেক রেগে যায় আর সে সেখানকার মোনার্কের আউটপোস্টের উপরে আক্রমণ করে। কং তার সামনে আসা সমস্ত কিছুই ধ্বংস করে ফেলছিল। এতে সেখানে থাকা মোনার্কের সকলেই সেখান থেকে হেলিকপ্টার নিয়ে পালাতে থাকে। কেট এবং বাকিরাও তাদের সাথেই ছিল। তারা যখন হেলিকপ্টার থেকে যাচ্ছিল, কং আজবভাবে তাদের উপরে অনেক রেগেছিল। যাই হোক, এরপরে দৃশ্য পরিবর্তিত হয়ে আমাদের একদিন পরের দৃশ্য দেখানো হয়, যেখানে কেকোর হুশ ফিরলে সে লক্ষ্য করে তার উপরে কিছু এক্সপেরিমেন্ট করা হচ্ছিল। ফলে সে দ্রুত তাদেরকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালাতে থাকে। তবে সে যখন বাইরে আসে, সে আশপাশের সবকিছু দেখে তো একেবারেই অবাক হয়ে গেছিল। তখনই সেখানে কেকোর ছেলে হিরোশি চলে আসে এবং সে কেকোকে জানায় এটা আসলে তাদের তৈরি করা সংগঠন মোনার্কের একটি জাহাজ, আর তারা বর্তমানে স্কাল আইল্যান্ডের আউটপোস্টের থেকে একটু দূরেই সমুদ্রের মধ্যে রয়েছে। কেকো অ্যাক্সিস মুন্ডিতে প্রায় 50 বছর ধরে আটকে ছিল, কিন্তু অ্যাক্সিস মুন্ডিতে অর্থাৎ হলো আর্থের টাইম অনেক স্লো হওয়ার কারণে তার বয়স একেবারেই বাড়েনি, যেটা দেখে কেউ একটু অবাক ছিল। কেননা তারা যখন মোনার্ক শুরু করেছিল সেটা শুধুমাত্র ছোট্ট একটা গ্রুপ ছিল, কিন্তু এখন মোনার্ক অনেক বড় একটা অর্গানাইজেশন হয়ে গেছে, যেটা তাদের ধারণারও বাইরে। অপরদিকে আমাদের নেটলি এবং টিমকে দেখানো হয়, যারা কিনা স্কাল আইল্যান্ডে হওয়া সেই ঘটনা সম্পর্কে কথা বলছিল। টিম বলে কং অ্যাক্সিস মুন্ডির রিপটি ওপেন হওয়ার কারণে তাদের উপরে অনেক রেগেছিল আর তাদের স্কাল আইল্যান্ডে ফেরত যাওয়া একেবারে ঠিক হবে না। তখনই সেখানে কেকো, কেট এবং বাকিরা চলে আসে। কেকো তাদের জানায় তাদের আরেকজন সাথী লিশাও এখনো অ্যাক্সিস মুন্ডিতে আটকে রয়েছে, তাদেরকে যেভাবে হোক লিশাওকে বাঁচাতে হবে। নেটলি বলে এখন তাদের সেখানে যাওয়া উচিত হবে না, কেননা কং আজবভাবে কোনো একটা কিছু নিয়ে তাদের উপরে অনেক রেগে আছে আর সে একজনের জন্য তার বাকি টিমমেটদের কোনোভাবেই বিপদে ফেলতে পারবে না। এতে কেট এবং কেকোরা সকলে অনেক আপসেট হয়, যার পরে দেখা যায় কেকো সেখানে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। ফলে তারা কেকোকে মেডিকেল রুমে নিয়ে যায়। মূলত অ্যাক্সিস মুন্ডিতে সময় পৃথিবীর তুলনায় অনেক ধীরে চলতো, যেখানে কেকোর কাটানো 50 দিন পৃথিবীতে 50 বছরের সমান। আর সেখানে অনেক বেশি সময় ধরে থাকার ফলে কেকো পৃথিবীতে আসার পরে অসুস্থ হয়ে পড়ে। এদিকে কেটের কাছে তার সৎ ভাই কেন্তারও আসে। তারা দুজনেই লিশাওকে বাঁচাতে চাচ্ছিল। অপরদিকে আমাদের অ্যাক্সিস মুন্ডি অর্থাৎ হলো আর্থে লিশাওকে দেখানো হয়। তার জন্য বাইরের একদিন যেন শুধুমাত্র কয়েক সেকেন্ডের ব্যবধান ছিল। তার সামনে থাকা হলো আর্থের দরজাটি বন্ধ হয়ে যায়। অপরদিকে আমাদের পৃথিবীর দৃশ্য দেখানো হয়, যেখানে হিরোশি তার মা কেকোর পাশে বসেছিল। তখনই সেখানে হিরোশির মেয়ে কেট আসে। কেট হিরোশিকে বলে তাদেরকে যেভাবে হোক লিশাওকে বাঁচাতে হবে। এতে হিরোশি বলে তাদের জন্য এই মুহূর্তে স্কাল আইল্যান্ডে যাওয়া অনেক বিপজ্জনক, কিন্তু কেট তার কোনো কথাই শোনে না। সে বলে লিশাও তার জন্যই সেখানে আটকে গেছে। লিশাও যদি তাকে বাঁচাতে না যেত তাহলে সে সেখানে বেঁচে যেত, আর সে সবকিছুর জন্য নিজেকেই দোষারোপ করতে থাকে আর বলে হিরোশি যদি লিশাওকে বাঁচানোর জন্য তাকে সাহায্য না করে তাহলে তারা একাই যেতে চলেছে। এতে হিরোশিও আর কোনো উপায় না পেয়ে সে তাদের সাহায্য করতে রাজি হয়ে যায়। এদিকে মেয়েও কন্ট্রোল রুমে সকলকে ব্যস্ত রেখে তাদের সাহায্য করে, যার পরে তারা একটি লাইফ বোট নিয়ে সোজা স্কাল আইল্যান্ডের দিকে রওনা হয় এবং তারা কিছুক্ষণের মধ্যে স্কাল আইল্যান্ডের আশেপাশে থাকা তুফানের চাদর পেরিয়ে কিছুক্ষণের মধ্যে স্কাল আইল্যান্ডে পৌঁছে যায়, যেখানে বিশাল আকারের অসংখ্য ক্রিয়েচার ছিল। এদিকে কেটরা তাদের লাইফ বোটটি বিচে রেখে জঙ্গলের মধ্যে দিয়ে স্কাল আইল্যান্ডের তাদের মোনার্কের আউটপোস্টের দিকে যেতে থাকে। তবে কিছুক্ষণ যাওয়ার পরে দেখা যায় তাদের সামনে বিশাল বড় একটা পাখির মতো ক্রিয়েচার চলে আসে। সেখানে অনেক ভয়ঙ্কর আওয়াজও ছিল, এর কারণে তারা সকলেই সেখানে গাছের পিছনে লুকিয়ে পড়ে। যার পরে পরে দেখা যায় সেখানে চাম্বাদুরের মতো দেখতে অনেক বড় একটা ক্রিয়েচার চলে আসে, যেটা তার মুখ দিয়ে ইলেকট্রিক বিম ফায়ার করতে পারতো, যেটা সে আগের ক্রিয়েচারটিকে মেরে ফেলে। যার পরে সেই ক্রিয়েচারটি সেখান থেকে যাওয়ার পরে তারা আবারও সামনের দিকে এগোতে শুরু করে। আর কিছুক্ষণ এগোনোর পরে তারা এটা দেখে অবাক হয়ে যায় যে কং তাদের সামনে ঘুমিয়ে আছে। তারা চুপচাপ সেখান থেকে বের হয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে দেখা যায় কং এর হাতটা সোজা এসে মেয়ের উপরে পড়তে যায়।
তবে শেষ সময়ে কেট তাকে ধাক্কা দিয়ে বাঁচিয়ে নেয়, কিন্তু কং এর হাতটা সোজা এসে কেটের উপরে পড়ে। সকলে তো মনে করতে থাকে কেট মারা গেছে, কিন্তু ভাগ্যক্রমে কেট কং এর আঙ্গুলের মাঝে থাকার কারণে সে সেখানে বেঁচে যায়, যেটা দেখে তারা সকলে একটু স্বস্তি ফিরে পায়। আর এরপরেই তারা আবারও তাদের স্কাল আইল্যান্ডের আউটপোস্টের দিকে যেতে থাকে। অপরদিকে আমাদের মোনার্কে জাহাজের দৃশ্য দেখানো হয়, যেখানে কেকোর জ্ঞান ফিরে এসেছে। এতে টিম তাকে তাদের সমস্ত টেকনোলজি সম্পর্কে বোঝাচ্ছিল, যেখানে কেকো জানতে পারে তারা এই টেকনোলজি ব্যবহার করে কং কোথায় আছে তার লাইভ লোকেশন দেখা সম্ভব। যেটা দেখে কেকো বলে তাহলে তো আমরা এটা ব্যবহার করে কংকে অ্যাভয়েড করে লিশোকে বাঁচাতে পারি, কিন্তু নেডলি এতে কোনোভাবে রাজি হয় না। সে তাকে সেদিনের ভিডিও ফুটেজ দেখায় আর বলে আমি একজনের জন্য মোনার্কের বাকিদের জীবন ঝুঁকিতে ফেলতে পারবো না। এদিকে কেকো সেই ভিডিও ফুটেজের মধ্যে অদ্ভুত একটা ছোট্ট ক্রিয়েচারকে লক্ষ্য করে, যেটা দেখে কেকো সকলকে জানায় কং হয়তো এই জিনিসটার কারণে রেগে আছে। এতে টিম বলে কিন্তু এই ছোট্ট ক্রিয়েচারের কারণে কং কেন রেগে যাবে। এতে কেকো তাদেরকে জানায় এই ছোট্ট ক্রিয়েচারটি মূলত টাইটান এক্স নামের একটি ভয়ঙ্কর টাইটানের অংশ। যার পরে দৃশ্য পরিবর্তিত হয়ে আমাদের 1957 সালের দৃশ্য দেখানো হয়, যেখানে কেকো, লিশো এবং বিল সাউথ আমেরিকার একটি আইল্যান্ডে যায়, কেননা তারা রিসার্চে জানতে পেরেছে এই আইল্যান্ডের আশেপাশে বিশাল বড় একটা অক্টোপাসের মতো দেখতে টাইটান রয়েছে, যেখানে গ্রামের মাঝে একটি অল্টারের মধ্যে চোখে একটি নকশা আঁকানো ছিল। আর গ্রামের প্রত্যেকটা বাসিন্দার বাড়ির সামনে সেই চোখের চিহ্ন আঁকানো ছিল, যেটা মূলত টাইটান এক্সের চোখের চিহ্ন ছিল, যেটা অলরেডি আমরা মোনার্ক দ্য লেগাসি অফ মনস্টারের ট্রেলারে দেখতে পেয়েছি। কেকোরা ওই গ্রামে থাকা একটি পারে যায়, যেখানেও কিনা ওই স্কাল আইল্যান্ডের ছোট্ট ক্রিয়েচারটির মতো আরেকটি ক্রিয়েচার ছিল। বিল যেটা ছবি তুলতে গেলে আজবভাবে গ্রামবাসীরা তাকে বাধা দেয়, এমনকি তাদের সাথে গ্রামবাসীদের মারামারি বেঁধে যায়। তখন সেখানকার বারটেন্ডার এসে তাদেরকে থামায় এবং সে বিলকে একটি ট্যাটু দেখিয়ে বলে আমি জানি তোমরা এখানে কেন এসেছো, তোমাদের জন্য ভালো হবে তোমরা এখান থেকে ফিরে যাও, কেননা তোমরা যে জিনিসটা খুঁজছো গ্রামবাসী তাকে দেবতা হিসাবে মানে। তারপরে রাত গভীর হয়ে গেলে তারা তিনজনে বাইরে দাঁড়িয়েছিল, কেননা গ্রামবাসীরা কেউই তাদেরকে ভালোভাবে নিচ্ছিল না, যার ফলে তারা এখানে কোনো থাকার জায়গা পায়নি। তখনই দেখা যায় সেখানে সে বারটেন্ডার মেয়েটিও চলে আসে এবং সে বলে সে তাদের জন্য একটা বোটের ব্যবস্থা করে দিবে, যত দ্রুত সম্ভব তারা যেন এই গ্রাম ছেড়ে চলে যায়। এতে কেকো বলে তারা এখান থেকে চলে যাবে যদি সে সেই সিক্রেট সম্পর্কে তাদেরকে জানায়। এতে সেই বারটেন্ডার মেয়েটি বলে তাদেরকে সে সেখানে নিয়ে যাবে, কিন্তু কালকে সকাল হওয়ার সাথে সাথে তাদেরকে এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। অপরদিকে আমাদের প্রেজেন্টের দৃশ্য দেখানো হয়, যেখানে তাদের জাহাজটি এখনো স্কাল আইল্যান্ডের আশেপাশে ঘুরছিল, যেখানে কেকোরা জানতে পারে হিরোশি কেটদেরকে নিয়ে মোনার্কের সেই আউটপোস্টের উদ্দেশ্যে গেছে, যেটা শুনে কেকো অনেক দুশ্চিন্তায় পড়ে যায়, কেননা তারা যদি অ্যাক্সেস মুন্ডের দরজাটি আবারও ওপেন করে এটা পুরো পৃথিবীর জন্য অনেক ভয়ঙ্কর হতে চলেছে। তাদেরকে যেভাবে হোক অ্যাক্সেস মুন্ডের দরজাটি খোলার থেকে থামাতে হবে। এদিকে কেটরা সকলে স্কাল আইল্যান্ডের সেই মোনার্কের আউটপোস্টে পৌঁছে গিয়েছিল, যেখানে কং সবকিছু একেবারে ধ্বংস করে ফেলেছিল। এতে হিরোশি আবারও অ্যাক্সেস মুন্ডের দরজাটি ওপেন করার জন্য সেখানকার সবকিছু ঠিক করতে থাকে এবং সে কেন্দারো আর মেয়েকে পাঠায় পাওয়ার সোর্সটি আবারও অ্যাক্টিভেট করার জন্য। এদিকে কাজ করতে করতে কেট তার বাবাকে জিজ্ঞাসা করে সে তার মাকে ধোকা দিয়ে জাপানে আরেকটি বিয়ে কেন করেছে। এতে হিরোশি বলে সেই সময় আমি মোনার্কের জন্য কাজ করতে করতে আমেরিকায় চলে যাই, সেই সময় মোনার্ক অনেক সিক্রেট অর্গানাইজেশন ছিল, ফলে তাদেরকে লুকিয়েই কাজ করতে হতো, যার ফলে সে ধীরে ধীরে একাকিত্বে ভুগতে থাকে। কিন্তু একদিন হঠাৎ করে তার সাথে কেটের মায়ের দেখা হয় আর তারা দুজনে একে অপরকে ভালোবেসে ফেলে। তার জাপানে একটি পরিবার থাকা সত্ত্বেও সে নিজেকে থামাতে পারেনি। অপরদিকে কেন্তারো আর মেয়ে ল্যাবের ভিতরে গিয়ে পাওয়ার সোর্সটি অ্যাক্টিভেট করে দেয়, কিন্তু দেখা যায় হঠাৎ করে তাদের উপরে একটি লিজার্ডের মতো দেখতে ক্রিয়েচার এসে আক্রমণ করে। লিজার্ডটি মেয়েকে প্রায় মেরে ফেলবে, তখনই কেন্তারো পেছন থেকে একটি গাড়ি নিয়ে এসে ওই ক্রিয়েচারটির উপরে ধাক্কা মেরে তাকে মেরে ফেলে আর মেয়েকে কোনোভাবে বাঁচিয়ে নেয়। এদিকে লিশো অ্যাক্সেস মন্ডিতে ভয়ে ভয়ে সামনের দিকে এগোতে থাকে, তবে হঠাৎ করে তার সামনে শুকরের মধ্যে দেখতে অনেক ভয়ঙ্কর একটি ক্রিয়েচার চলে আসে। এদিকে আমাদের আবারও কেকোদের দেখানো হয়, কেকো, নেটলি এবং বাকিরা দ্রুত হেলিকপ্টার নিয়ে স্কাল আইল্যান্ডের দিকে যেতে থাকে, যেখানে আমাদের আবারও পাস্টের দৃশ্য দেখানো হয়, যেখানে ওই বারটেন্ডার মেয়েটি তাদেরকে একটি গুহার মধ্যে নিয়ে যায়, যেখানে পাথরের মধ্যে একই রকম অসংখ্য ক্রিয়েচার ছিল, তার সাথে মনস্টার এক্স এর পৌরাণিক অনেক ছবি ছিল। সেই বারটেন্ডার মেয়েটি তাদেরকে জানায় এই গ্রামের মানুষেরা বছরের পর বছর অপেক্ষা করে তাদের সমুদ্রে তাদের দেবতার ফিরে আসার জন্য, আর তারা মনস্টার এক্স কে তাদের দেবতা মনে করে। তারা মনে করে এটি তাদের জন্য সমৃদ্ধি নিয়ে আসে, ঠিক যেমনটা হলো আর্থের মানুষেরা গডজিলাকে পুজো করত। এরপরে আবারও দৃশ্য পরিবর্তিত হয়ে আমাদের কেটদেরকে দেখানো হয়। হিরোশি কেটকে বোঝাতে থাকে এটা তাদের জন্য অনেক বিপজ্জনক হতে পারে। কেট বলে তাকে যেভাবে হোক লিশোকে বাঁচাতে হবে। লিশো তাকে বাঁচাতে গিয়েই অ্যাক্সেস মুন্ডিতে আটকে গেছে। তারা
তারা কথা বলছিলই তখনই হেলিকপ্টারে করে সেখানে কেকোরা চলে আসে। কেকো তাদেরকে বোঝাতে থাকে তাদের সাথে ফিরে যাওয়ার জন্য। এতে হিরোশিরা সকলেই ফিরে যেতে রাজি হয়ে যায়, কিন্তু কেকোর লিশয়ের তার বাঁচানোর ঘটনাটি মনে পড়ে যায়। ফলে কেট কারো কোনো কথা না শুনে অ্যাক্সিস মুন্ডির রিফটটি ওপেন করে দেয় এবং অ্যাক্সিস মুন্ডিতে তাদের ট্রান্সপোর্টেশন পথটি পাঠিয়ে দেয়। এদিকে অ্যাক্সিস মুন্ডির রিফটটি ওপেন হওয়ার ফলে সেখানে অনেক বড় একটা শকওয়েভ ক্রিয়েট হয়, যার কারণে দেখা যায় স্কাল আইল্যান্ডের অন্য প্রান্তে থাকা কং এই শকওয়েভের ফলে জেগে ওঠে, যে কিনা অনেক রেগেছিল। এদিকে অ্যাক্সিস মুন্ডিতে লিশয়ের সামনে সেই দরজাটি আবারও ওপেন হয়ে যায়, যার ফলে সেও দ্রুত ওই পোর্টালের দিকে যেতে থাকে। এদিকে অ্যাক্সিস মুন্ডির পোর্টালটি ওপেন হওয়ার ফলে ধীরে ধীরে টাইটান এক্সও জেগে উঠতে থাকে। তার সাথে আমরা লিশয়ের পেছনে সেখানে অসংখ্য ওই ছোট ছোট ক্রিয়েচারগুলোকে দেখতে পাই, যেগুলো টাইটান এক্স এর দিকে যেতে থাকে। এদিকে লিশয় দ্রুত ট্রান্সপোর্টেশন পডের মধ্যে গিয়ে বসে পড়ে। টাইটান এক্স ওই অ্যাক্সিস মুন্ডির পোর্টালের সাহায্যে পৃথিবীতে চলে আসে, যার সাথে পোর্টালের ফোর্সের কারণে লিশয়ের ট্রান্সপোর্টেশন পডটিও পোর্টালের মধ্যে চলে আসে। এদিকে টাইটান এক্স কে দেখে তো কেকোরা ভয়ে কেঁপে ওঠে, আর কোনো কিছু বুঝে ওঠার আগে টাইটান এক্স এর একটি টেন্টিকেল এসে নেটলির গায়ে লাগে, যার ফলে সে সেখানেই মারা যায়। টাইটান এক্স পুরোপুরিভাবে ওই পোর্টাল পার করে পৃথিবীতে চলে আসে, যার পরে সেটি সোজা সমুদ্রের দিকে যেতে থাকে। এদিকে টাইটান এক্স এর পিছু পিছু লিশো ওই পোর্টালের থেকে বেরিয়ে আসে। লিশোকে দেখে কেট এবং কেকোরা সকলে অনেক খুশি হয়, কিন্তু তখনই সেখানে কং চলে আসে আর সে সোজা সেই ডিভাইসগুলোর উপরে আক্রমণ করে, যার ফলে সেখানে অ্যাক্সিস মুন্ডির পোর্টালটি সাথে সাথে বন্ধ হয়ে যায়। তারা দ্রুত হেলিকপ্টারে করে সেখান থেকে পালাতে থাকে। এদিকে কং টাইটান এক্স এর পিছে যাচ্ছিল, কিন্তু ততক্ষণে টাইটান এক্স সমুদ্রের মাঝে অনেক দূরে চলে যায়, যার ফলে দেখা যায় কং তাদের উপরে অনেক রেগে যায়। এদিকে লিশো কেকোকে বলে তোমরা আমাকে সেখান থেকে না বাঁচালে ভালো হতো, এবং সে কেকোকে টাইটান এক্স এর কথা বলে যে তার ওই দিনের কথা মনে আছে। এতে কেকো বলে হ্যাঁ, যেটা শুনে হিরোশিরা সকলেই অবাক হয়ে যায় যে তারা এর আগেও একবার টাইটান এক্স এর সম্মুখীন হয়েছিল, যার কিছুক্ষণ পরে তাদের হেলিকপ্টারটি মোনার্কের জাহাজে এসে ল্যান্ড করে। তবে শকিংলি তাদের সাথে সেই ছোট্ট একটি ক্রিয়েচার তাদের জাহাজে চলে আসে। তারা সকলে একটু দূরে থেকে সমুদ্রের মাঝে এগিয়ে চলা টাইটান এক্স এর পিছু করতে থাকে, যেটা সত্যিই আকারে বিশাল ছিল। এদিকে কেন্তারো আর হিরোশি কথা বলছিল যে তাদের সাহায্য করা উচিত হয়নি, তাদের জন্য পৃথিবীতে এত বড় একটা বিপদ নেমে এসেছে। এদিকে পেছন থেকে হিরোশি আর কেন্তারোর এই কথাগুলো কেট শুনতে পায়, যার ফলে দেখা যায় সে এই সব কিছুর জন্য নিজেকে দোষারোপ করতে থাকে। এতে হিরোশি কেটকে সান্ত্বনা দেয় যে সে তাকে এর জন্য দোষারোপ করছে না, সে তো শুধুমাত্র লিশোকে বাঁচাতে চেয়েছিল। যার পরে দৃশ্য পরিবর্তিত হয়ে আমাদের আবারও পাস্টের দৃশ্য দেখানো হয়, যেখানে তারা সাউথ আমেরিকার ওই গুহার মধ্যে টাইটান এক্স এর ছবিগুলো দেখছিল। তবে অদ্ভুতভাবে ওই ড্রয়িংটার মধ্যে তারার একটি নকশার মতো কিছু একটা ছিল, যে তারাগুলো সম্পর্কে বিল বোঝার চেষ্টা করছিল, এবং পরের দিন সকালে সে এই তারার নকশা সম্পর্কে কেকো এবং লিশোকে জানায়, এবং সে তাদের বলে সে লন্ডনে ফিরে যেতে চায় এই তারাগুলোর রহস্য সম্পর্কে জানতে। কিন্তু কেকো বলে সে এই গ্রামে আরো কিছুক্ষণ থাকতে চায় টাইটান এক্স সম্পর্কে আরো কিছু জানার জন্য। যার পরে আমাদের আবারও বর্তমানের দৃশ্য দেখানো হয়। লিশো কেকোকে বলে তাদেরকে বুঝতে হবে টাইটান এক্স কি করতে চলেছে, সে কি তাদের জন্য ধ্বংসযজ্ঞ ডেকে নিয়ে আসবে। এদিকে তাদের রেডার থেকে তারা জানতে পারে টাইটান এক্স যেদিকে যাচ্ছে তার সামনেই অনেকগুলো জাহাজ রয়েছে, আর সেগুলো যদি তার সামনে পড়ে তাহলে টাইটান এক্স কাউকেই ছাড়বে না, তাই তাদেরকে যেভাবে হোক টাইটান এক্স কে থামাতেই হবে। লিশোরা তাদের জাহাজের ফুল স্পিডে টাইটান এক্স এর দিকে যেতে থাকে। এদিকে আমাদের আবারও পাস্টের দৃশ্য দেখানো হয়, যেখানে কেকো আর লিশো ওই গুহার মধ্যে রিসার্চ করছিল। তাদের কথা থেকে আমরা জানতে পারি এতদিনে হিরোশির জন্ম হয়েছিল, কিন্তু হিরোশির বাবা ক্যান্সারের কারণে মারা যায়, যার পরে থেকে কেকো একা হয়ে পড়ে। আর তখনই তার জীবনে আসে বিল তার সাথে হিরোশিরও খেয়াল রাখতো, যার পরে তারা ধীরে ধীরে রিলেশনে চলে আসে। কিন্তু এদিকে এটা জানার পরেও লিশো মনে মনে অনেক আগে থেকে কেকোকে পছন্দ করত। এদিকে বর্তমান সময়ে তারা সকলেই চিন্তা করছিল যে তারা কিভাবে টাইটান এক্স কে অন্যদিকে পাঠাবে, কেননা টাইটান এক্স যদি ওই জাহাজগুলোর উপরে আক্রমণ করে তাহলে অনেক নিরীহ মানুষ মারা যাবে। এতে লিশো বলে আমি আসার সময় এখানে ড্রোন দেখতে পেয়েছিলাম, আমরা হয়তো ওই ড্রোনগুলোর সাহায্যে সোনার ওয়েভ পাঠিয়ে টাইটান এক্স এর রাস্তা পরিবর্তন করতে পারবো। এতে কেকো বলে হ্যাঁ, আমি এর আগেও দেখেছি টাইটান এক্স একটা স্পেসিফিক ওয়েবের কারণে তার রাস্তা পরিবর্তন করে অন্যদিকে চলে গিয়েছিল, যেটা শুনে হিরোশি বলে সে টাইটান এক্স এর আওয়াজকে অ্যানালাইজ করে এমন একটা সোনার ওয়েভ বানাতে পারবে যার মাধ্যমে হয়তো টাইটান
টাইটান এক্স কে বিপদের সংকেত দেওয়া যেতে পারে, যার পরে তারা সকলে কাজে লেগে পড়ে। কেকো এবং হিরোশি মিলে একসাথে সেই সোনার ওয়েবটি বানাতে থাকে, যার পরে দৃশ্য পরিবর্তিত হয়ে আমাদের আবারও পাস্টের দৃশ্য দেখানো হয়, যেখানে বিল একা একাই ফিরে যাচ্ছিল, যেটা দেখে সেই বারটেন্ডার আর তার সাথে থাকা লোকটি একেবারে খুশি হয় না এবং তারা কেকো আর লিশাওকে শিক্ষা দেওয়ার চিন্তা করে, যার পরে তারা কেকো আর লিশাওয়ের কাছে চলে যায়। তাদেরকে সেখানে দেখে কেকোরা ক্ষমা চায় তাদেরকে ডিস্টার্ব করার জন্য, কিন্তু এদিকে বারটেন্ডারের সাথে থাকা সেই লোকটি বলে কোনো ব্যাপার না। সে বলে মূলত তারা তাদেরকে এখান থেকে তাড়াতে চাচ্ছিল, কেননা গ্রামবাসীরা সকলে বিশ্বাস করে কোনো বাইরের লোক যদি এই গ্রামে থাকে তাহলে হয়তো তাদের দেবতা তাদের উপরে অসন্তুষ্ট হতে পারে। সে তাদেরকে এই গ্রামে থাকার মুহূর্তটা এনজয় করতে বলে এবং তাদের গ্রামের আজকের ফেস্টিভ্যালে আসার জন্য তাদেরকে ইনভাইট করে। তবে গাইজ এখানে কিন্তু অনেক বড় একটা টুইস্ট রয়েছে। যাই হোক, আমাদের আবারও বর্তমানের দৃশ্য দেখানো হয়, যেখানে লিশাওরা ড্রোনের মাধ্যমে টাইটান এক্স এর কাছে সোনার ওয়েব পাঠাচ্ছিল, কিন্তু এতে কোনো কাজই হয় না, বরং টাইটান এক্স বিরক্ত হয়ে ওই ড্রোনটিকে তার টেন্টিকাল দিয়ে সেখানে নষ্ট করে ফেলে, যেটা দেখে তারা সকলেই নিরাশ হয়ে পড়ে। এদিকে জাহাজের মধ্যে তাদের সাথে চলে আসে সেই ছোট্ট ক্রিয়েচারটি কেটের সামনে চলে আসে। এদিকে কেটও ওই ক্রিয়েচারটিকে দেখে অনেক ঘাবড়ে যায়। এদিকে ওই ক্রিয়েচারটিও তার উপরেই আক্রমণ করতে আসছিল, তখনই সেখানে কেন্তারো এসে একটি ফ্লেয়ার গান দিয়ে ওই ক্রিয়েচারটির উপরে গুলি করে। তবে এতে ওই ক্রিয়েচারটির কিছুই হয় না, ফলে কেট তার কাছে থাকা সিলিন্ডার দিয়ে ওই ক্রিয়েচারটির উপরে অনেক আঘাত করে। এতেও কিছু না হলে কেন্তারো আবারও ফ্লেয়ার গান দিয়ে ওই ক্রিয়েচারটির উপরে ফায়ার করে, যার ফলে দেখা যায় ওই ক্রিয়েচারটি হঠাৎ করেই অনেক জোরে চিৎকার করে ওঠে আর অনেক ভয়ঙ্কর একটা সাউন্ড ওয়েভ রিলিজ করে, যার ফলে দেখা যায় মোনার্কের এত বড় জাহাজটাও কেঁপে ওঠে। আর এই সাউন্ড ওয়েভটা টাইটান এক্স এর কাছে পৌঁছে যায়, যার ফলে দেখা যায় টাইটান এক্স তার রাস্তা পরিবর্তন করে ফেলে। তো এখানে এই ছোট্ট ক্রিয়েচার গুলোর অনেক বড় মিস্ট্রি রয়েছে। তো যাই হোক, দেখা যায় সেখানে থাকা বিশাল বিশাল জাহাজগুলো কোনোভাবে এ যাত্রায় বেঁচে যায়, কিন্তু কিছুক্ষণের মধ্যে তাদের এটা দেখে পায়ের নিচ থেকে একেবারে মাটি সরে যায় যে টাইটান এক্স সোজা তাদের দিকে এগিয়ে আসছে। যার পরে দৃশ্য পরিবর্তিত হয়ে আমাদের আবারও পাস্টে ফেস্টিভ্যালের দৃশ্য দেখানো হয়, যেখানে গ্রামের সকলেই অনেক মজা করছিল আর তারা তাদের দুজনকেও ড্রিঙ্ক অফার করে, যেটা খেয়ে তারা দুজনেও মাতাল হয়ে পড়ে। এদিকে গ্রামের সকলেই অনেক আনন্দ করছিল। তখনই দেখা যায় গ্রামের কিছু মানুষ অনেক বড় একটা মাছ নিয়ে এসে সেই অল্টারের উপরে স্যাক্রিফাইস করে। এদিকে আমাদের আবারও বর্তমানের দৃশ্য দেখানো হয়, যেখানে টাইটান এক্স সোজা তাদের জাহাজের দিকেই এগিয়ে আসছিল। এদিকে কেন্তারো লিশাওদের জানায় তাদের জাহাজের মধ্যে আজব একটা ক্রিয়েচার চলে এসেছে। সিসি ক্যামেরার মাধ্যমে যেটা দেখা মাত্রই কেকো আর লিশাও বুঝে যায় এই ক্রিয়েচারটির কারণে টাইটান এক্স তাদের দিকে ধেয়ে আসছে। এতে কেকো বলে তাদেরকে যত দ্রুত সম্ভব ওই ক্রিয়েচারটিকে এই জাহাজের থেকে দূরে নিয়ে যেতে হবে। ফলে লিশাওরা ওই ক্রিয়েচারটিকে ধরে একটা লাইফ বোটে করে জাহাজের থেকে যত দূরে সম্ভব নিয়ে যেতে থাকে। কেট সেখানে দাঁড়িয়ে লিশাওকে দেখছিল, তবে আজব ভাবে সে টাইটান এক্স কে ফিল করার মতো একটু অনুভূতি পায়, তবে সে ঠিক করে সেটা বুঝতে পারে না। এদিকে আমাদের আবারও পাস্টের দৃশ্য দেখানো হয়। ফেস্টিভ্যাল শেষে সকলেই যার যার মতো বাড়িতে ফিরে যায়। এদিকে ওই বারটেন্ডার মেয়ে লুসি আজব ভাবে তাদের দুজনের দিকে তাকিয়েছিল, যেন এখানে কোনো একটা কিছু ঘটতে চলেছে। কেকোরা বাইরেই দাঁড়িয়েছিল, তখনই হঠাৎ করেই তাদের পায়ের নিচে ভূমিকম্পের মতো মনে হয়। কেকো এ বিষয়ে লিশাওকে জানায়। অপরদিকে দেখা যায় যে গুহার মধ্যে টাইটান এক্স এর ছবি ছিল, সেখানকার মাটি আজব ভাবে অনেক জোরে জোরে কাঁপছে। আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে সেখানে মাটির ভিতর থেকে অসংখ্য ওই একই রকম ক্রিয়েচার বেরিয়ে আসে, যেটা বর্তমানে মোনার্কের জাহাজে রয়েছে। যে ক্রিয়েচার গুলোকে দেখা মাত্রই কেকো আর লিশাও সেখান থেকে পালাতে থাকে। এদিকে আমাদের আবারও বর্তমান সময়ে দেখানো হয়, যেখানে টাইটান এক্স বর্তমানে তাদের জাহাজের দিকে না গিয়ে লিশাওয়ের দিকে যাচ্ছিল। এতে লিশাও দ্রুত ওই ছোট্ট ক্রিয়েচারটিকে সমুদ্রের মধ্যে ফেলে দেয় আর সে সেখান থেকে সরে আসতে থাকে, কিন্তু টাইটান এক্স তার অনেক কাছে চলে এসেছিল। আর টাইটান এক্স অনেক বড় হওয়ার কারণে সেখানে পানির অনেক বড় একটা সুনামি তৈরি হয়। লিশাও তো প্রায় পানির নিচে তলিয়ে যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে সে স্রোতের মধ্যে থেকে তার লাইফ বোটটি নিয়ে বেরিয়ে আসে। এদিকে ওই ছোট্ট ক্রিয়েচারটা সোজা গিয়ে টাইটান এক্স এর শরীরের সাথে লেগে যায় আর তার গায়ে আগে থেকে অসংখ্য একই রকমের ক্রিয়েচার ছিল, যার ফলে দেখা যায় টাইটান এক্স এর গায়ের রং ধীরে ধীরে একটু পরিবর্তন হতে শুরু করে। যেখানে তার গায়ের কিছু অংশ উজ্জ্বল লালচে মতো ছিল, সেগুলো ধীরে ধীরে উজ্জ্বল নীল রঙের হতে থাকে। যার পরে আমাদের আবারও অতীতের দৃশ্য দেখানো হয়, যেখানে কেকো এবং লিশাও ওই ক্রিয়েচার গুলোর থেকে দূরে পালাচ্ছিল। তবে অদ্ভুতভাবে ওই ক্রিয়েচার গুলো তাদের উপরে আক্রমণ করে না। তখনই হঠাৎ করে পানির মধ্যে থেকে ভয়ঙ্কর গর্জনের সাথে বেরিয়ে আসে টাইটান এক্স, যেটা দেখে তো তারা দুজনেই একেবারে ভয়ে কেঁপে ওঠে। আর এখানেই আমাদের প্রথমবার টাইটান এক্স এর সম্পূর্ণ শরীর দেখানো হয়। টাইটান এক্স তার টেন্টিকাল দিয়ে সব জায়গায় আক্রমণ করতে থাকে, কিন্তু কেকো আর কেট কোনোভাবে প্রাণে বেঁচে যায়। সেখানকার সব ছোট ক্রিয়েচার গুলো টাইটান এক্স এর দিকে যেতে থাকে। অ্যান্ড গাইজ, এরই মাধ্যমে এই অসাধারণ সিরিজের প্রথম পার্টটা শেষ হয়ে যায়। তো এই
সিরিজের টোটাল 10টা এপিসোড আসতে চলেছে। তো নতুন এপিসোড কিন্তু প্রত্যেক শুক্রবারে আসবে, যেটা আসার সাথে সাথেই আমি তোমাদের জন্য এক্সপ্লেন করে দিব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সকলে ভালো থাকো, আল্লাহ হাফেজ।